আমরা শুরু করব যেখানে আমরা ডেমো ক্লাসে ছেড়েছিলাম সেখান থেকে আমরা কিছুটা নিয়ে নেব। তাহলে যারা ডেমো ক্লাসটা ফলো করোনি বা জয়েন করতে পারোনি বা যে কারণেই কোনো কারণেই হোক মিস করেছো, তাদের যাতে অসুবিধা না হয় তার জন্য আমি ওখান থেকেই কিছুটা নেব, পুরোপুরি না। পুরোপুরি ডেমোতে যেটা করেছিলাম সেটাই যদি আবার রিপিট করি তাহলে যারা ক্লাস করেছো তাহলে আবার বোর লাগবে। তো একটু ব্যালেন্স করে নিয়ে এবার দেখব, শুরু করা যায়। চলো, তাহলে আমরা দেখব ফিজিক্যাল কোয়ান্টিটিজ অ্যান্ড ইউনিট। তাহলে যেই কথাটা বলেছিলাম ডেমো ক্লাসেই, যে ইউনিট কত রকমের সেটা জানার জন্য আমাকে জানতে হবে ইউনিট কাদের ওপর আমরা অ্যাপ্লাই করি। ইউনিট অ্যাপ্লাই করি আমরা ফিজিক্যাল কোয়ান্টিটিজের ওপরে। তাহলে আমার জানা দরকার ফিজিক্যাল কোয়ান্টিটিজ কারা। তাহলে আমরা কোন সাবজেক্টটা পড়ছি, সাবজেক্টটার নাম হচ্ছে ফিজিক্স। এই ফিজিক্সের সবার প্রথমে যেটা জানা দরকার ফিজিক্সটা কি। ফিজিক্স পড়ার আগে আমাকে জানতে হবে ফিজিক্সটা কি। খুব সহজ ভাষায় ফিজিক্সের বাংলা হচ্ছে গিয়ে পদার্থবিজ্ঞান। তার মানে কি, এখানে আমরা পদার্থ নিয়ে কথা বলি। পদার্থ কারা? যাদেরকে আমরা খুব সহজেই টাচ করতে পারি, ওকে, ধরতে পারি, গুনতে পারি, কাউন্ট করতে পারি। হ্যালো, হ্যাঁ রেকর্ড অন করে দিয়েছি বোধহয়। ঠিক আছে, আমি আরেকবার দেখে নিচ্ছি। হুম, রেকর্ডটা দেখে নিই। তাহলে ফিজিক্স কি? পদার্থবিজ্ঞান যেটা বলছিলাম। তা পদার্থবিজ্ঞানে আমাকে প্রথমেই জানতে হবে পদার্থ কি। পদার্থ হচ্ছে কি যাদেরকে আমরা ধরতে পারি, যাদেরকে টাচ করতে পারি, যাদেরকে কাউন্ট করতে পারি। তাহলে সেটাকেই আমাকে দেবে, সেই ইনফরমেশনটাই আমরা পাবো কোথা থেকে? ফিজিক্যাল কোয়ান্টিটিস থেকে। ফিজিক্যাল কোয়ান্টিটিস এর বাংলা নাম হচ্ছে গিয়ে ভৌত রাশি। তাহলে ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটিস কারা? যাদেরকে আমরা গণনা করতে পারি বা পরিমাপ করতে পারি। তার এক্সাম্পল কি? ভর, দৈর্ঘ্য, উষ্ণতা, তড়িৎ প্রবাহ মাত্রা যেটাকে কারেন্ট বলি ইংলিশে, দীপন প্রাবল্য, লিউমিনাস ইন্টেন্সিটি, এগুলো। ওকে, না এগুলো আমরা সবাই জানি। নেক্সট আমরা দেখব এবার ফিজিক্যাল কোয়ান্টিটিসকে আমি বললাম যে আমি মেজার করতে পারবো। সেই মেজারমেন্টটাকে যদি স্ট্যান্ডার্ডাইজ করতে হয় তার জন্য আমার একক বা ইউনিট দরকার। ওকে, তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় প্রাচীনতম, সবচেয়ে প্রথম প্রাচীনতম ইউনিট কি, তাহলে প্রাচীনতম ইউনিট ইজিপ্টে প্রথম আবিষ্কার করা হয়েছিল। এখানে আবিষ্কার না, এটা ইউজ করা হয়েছে। সবার প্রথমে পাওয়া যায় যে ইজিপ্টে ইউজ করা হয়েছিল, দ্যাট ইজ দ্য কিউবিট। দেখো কিউবিট মানে হচ্ছে কি, আমরা এখনো কিউবিটটা ইউজ করি। আমরা যখন গামছা কিনতে যাই আমরা বলি না এক হাত গামছা, দু হাত গামছা। তাহলে এক হাত মাপটাকেই বলা হচ্ছে কি কিউবিট। তাহলে আমরা তো এক হাত গামছা, দু হাত গামছা, এক হাত মেজারমেন্টটাকে ওখান থেকে মেজারমেন্ট পাচ্ছি। তা সত্ত্বেও আমার মিটার, সেন্টিমিটার, ফুট এগুলোর দরকার হচ্ছে কেন? দেখো আমাদের সবার হাত কিন্তু সমান নয়, কারোর হাত ছোট, কারোর হাত বড়। তাহলে কি হচ্ছে, এই মেজারমেন্টটা আমাদের কি হচ্ছে, ইউনিফর্ম হচ্ছে না, স্ট্যান্ডার্ডাইজড হচ্ছে না। এখানেই সমস্যা হলো। তাহলে এই মেজারমেন্টগুলোকে স্ট্যান্ডার্ডাইজ করার জন্য বা গ্লোবালি একই,
আমি কলকাতাতে বসে যে ইউনিটটা নেব, যে মেজারমেন্টটা নেব, সেটা যাতে আফ্রিকাতে একই মেজারমেন্ট পাওয়া যায়, সেটা যাতে প্যারিসেও একই মেজারমেন্ট পাওয়া যায়, তার জন্য আমার একটা স্ট্যান্ডার্ডাইজ ফরম্যাট দরকার হলো। তার জন্য আমরা কি করলাম, আমরা কিছু স্ট্যান্ডার্ডাইজ সিস্টেম নিয়ে এলাম, যেগুলোকে আমরা বলছি সিস্টেমস অফ ইউনিট। তাহলে সিস্টেম অফ ইউনিট কারা? আমরা ছোট থেকেই পড়ে আসছি, আমরা প্রত্যেকেই জানি সিজিএস ইউনিট, এমকেএস ইউনিট, এফপিএস ইউনিট, এসআই ইউনিট। ওকে, তাহলে প্রত্যেকটা সিস্টেমে, সিজিএস সিস্টেমের ফুল ফর্ম কি? সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। আমরা সবাই জানি, ছোট থেকে পড়ে আসছি। স্ক্রিনটা ক্লিন করে নেই। সেন্টিমিটার গ্রাম সেকেন্ড সিজিএস সিস্টেম। এমকেএস কি? মিটার কিলোগ্রাম সেকেন্ড। এফপিএস কি? ফুট পাউন্ড সেকেন্ড। এটার আরেকটা নাম হচ্ছে গিয়ে ব্রিটিশ সিস্টেম, ব্রিটিশ সিস্টেম। ওকে, আর এই এমকেএস এরই এক্সটেন্ডেড হচ্ছে কি এসআই সিস্টেম। এটাকে আমরা ইউজ করি, এটাকে বলা হয় সিস্টেম ইন্টারন্যাশনাল। অনেকে একটা জায়গা ভুল করে, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় টাইপস অফ ইউনিট, টাইপস অফ ইউনিট কিন্তু এগুলো নয়। এরা কি হচ্ছে? এরা হচ্ছে গিয়ে সিস্টেম অফ ইউনিট। তাহলে এবার যদি তোমাকে জিজ্ঞেস করা হয় টাইপস অফ ইউনিট কি কি, মানে ইউনিট বা একক কত রকমের হয়, তোমাকে যদি প্রশ্নটা করা হয়, তাহলে তার উত্তর কি হবে? তার উত্তর হবে, ক্লিন করে নিই বোর্ডটা, ইউনিট দু রকমের, ফান্ডামেন্টাল ইউনিট বা মৌলিক একক, ডিরাইভড ইউনিট বা লব্ধ একক। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্সটা আমরা বোঝার জন্য, সাপোজ তোমাকে বলা হলো what is the length of 5 kg rice, মানে বাংলায় 5 কেজি চালের ওজন কত, তোমাকে যদি জিজ্ঞেস করা হয়, তাহলে এর উত্তর আমরা কেউ দিতে পারবো না। কেন দিতে পারবো না? এই যে 5 কেজি, 5 কেজি আমাকে কি ইনফরমেশন দিচ্ছে? ভর বা মাস। আর আমি কি চাইছি? লেংথ বা সরি দৈর্ঘ্য, লেংথ বা দৈর্ঘ্য। তাহলে ভর আর দৈর্ঘ্য, মানে ভরকে আমি কোনোদিন দৈর্ঘ্য দিয়ে এক্সপ্রেস করতে পারবো না, দৈর্ঘ্যকেও আমি কোনোদিন ভর দিয়ে এক্সপ্রেস করতে পারবো না। তাহলে এরকম যে কোয়ান্টিটি গুলো অন্য কোনো কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে না, তাদেরকে আমরা কি বলি? মৌলিক রাশি। এবার এই মৌলিক রাশিদের যে একক, এই মৌলিক রাশির একককে আমরা বলি মৌলিক একক। তাহলে এবার এখান থেকে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ইনফরমেশন, যে মৌলিক একক কতগুলো হয়। এসআই সিস্টেমে মৌলিক একক হচ্ছে গিয়ে 7টা, ভীষণ ইম্পর্টেন্ট জায়গা। তাহলে 7টা মৌলিক একক কি? এই লিস্টটা মুখস্থ করতে হবে। লেংথ, মাস, টাইম, কারেন্ট, টেম্পারেচার, হিট নয় কিন্তু টেম্পারেচার মনে রাখতে হবে কিন্তু, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, লিউমিনাস ইন্টেন্সিটি। ওকে,
তাহলে এসআই সিস্টেমে আমার ফান্ডামেন্টাল ইউনিট কতগুলো হলো? 7খানা। এবার তোমাকে একটা কনফিউশন তৈরি হয়, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এমকে সিস্টেমে ফান্ডামেন্টাল ইউনিট কতগুলো? এমকে সিস্টেমে 3টে। সিজিএস এ কতগুলো? 3টে। এসআইটাই হচ্ছে গিয়ে 7টা, পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। নাও এবার যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, আমরা ছোট থেকে পড়ে আসছি, যাদের মনে আছে খুব ভালো কথা, যারা ভুলে গেছো তাদের জন্য বলে দিচ্ছি। ফোর্স মানে আমরা জানি মাস ইনটু অ্যাক্সেলারেশন, বাংলায় বললে বল ইকুয়ালস টু ভর ইনটু ত্বরণ। নাও তার মানে মাস ফোর্স বলতে গেলে আমাকে ভর বা মাসের উপরেও ডিপেন্ড করতে হবে, ত্বরণ বা অ্যাক্সেলারেশনের উপরেও ডিপেন্ড করতে হবে। তাহলে আমরা জানি ভরের ইউনিট কি? কিলোগ্রাম। আর ত্বরণ কি হবে? মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখান থেকে আমরা বল বা ফোর্সের ইউনিট পাবো, সেটা কি হবে? কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে দেখো এই যে ইউনিটটা পেলাম, এই ইউনিটটা দেখো কেজি, মাসের ইউনিট। কেজিটা কি হচ্ছে? মাস। মিটারটা কিসের ইউনিট? আমরা জানি লেন্থ। সেকেন্ডটা কিসের ইউনিট? টাইম। তাহলে মাস, লেন্থ, টাইমের ইউনিট থেকে আমি এই বলের ইউনিটটাকে বার করছি। তাহলে যে ইউনিটগুলোকে আমি অন্য কোনো ইউনিট থেকে বার করি বা ডিরাইভ করি, তাদেরকেই আমরা বলছি ডিরাইভড ইউনিট বা লব্ধ একক। এবার তোমাদের অনেকের প্রশ্ন হবে যে স্যার আপনি বললেন যে এসআই সিস্টেমে ফান্ডামেন্টাল ইউনিট 7খানা, তাহলে ডিরাইভড ইউনিট কতগুলো আছে? এর কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। আমার যখন যেমন দরকার, যখন যেমন দরকার, যদি ফিজিক্স ফলো করে, যদি লজিক ফলো করে, আমি অ্যাকসেপ্ট করি। এর কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, যখন যেমন দরকার তুমি ইউজ করতে পারবে। ওকে, তাহলে আমরা দেখলাম ইউনিট কত রকমের হয়? 2 রকমের, ফান্ডামেন্টাল ইউনিট অ্যান্ড ডিরাইভড ইউনিট। ওকে, এবার যারা একটু ফিজিক্স পড়েছো, ফিজিক্স পড়তে ভালো লাগে বা মনে আছে, তাদের মনটাতে একটু কচকচ করছে, স্যার ছোটবেলায় ইউনিটের আরেকটা টাইপ পেয়েছিলাম। ওকে, আরেকটা টাইপ হচ্ছে গিয়ে এদেরকে বলা হচ্ছে সাপ্লিমেন্টারি ইউনিট। কিন্তু এখন এরা নেই। ফ্রম 1995 অনওয়ার্ডস এদেরকে ডিরাইভড ইউনিটে নিয়ে চলে আসা হয়েছে। ওকে, স্টিল পরীক্ষায় যদি তোমাকে প্রশ্ন করে যে সাপ্লিমেন্টারি ইউনিট কি কি, তাহলে সাপ্লিমেন্টারি ইউনিট হচ্ছে গিয়ে দুটো। এক হচ্ছে গিয়ে রেডিয়ান, দুই হচ্ছে গিয়ে স্টেরেডিয়ান। রেডিয়ান কিসের ইউনিট? রেডিয়ান ইজ দ্য ইউনিট অফ plane angle and steradian is the unit of
সলিড অ্যাঙ্গেল। ওকে, নাও এবার অনেকের মনে হচ্ছে যে আমরা তো একদিন অ্যাঙ্গেলই জানতাম, অ্যাঙ্গেল আবার প্লেন আবার সলিড কি হয়? যারা জানো ভালো কথা, বা যারা ভুলে গেছো তাদের জন্য, সাপোজ দেখো একটা অ্যাঙ্গেলের ইউনিট কি? অ্যাঙ্গেলের ইউনিট হচ্ছে গিয়ে রেডিয়ান। দেখো এই রেডিয়ান ওয়ার্ডটার মধ্যে একটা ওয়ার্ড লুকিয়ে আছে, দ্যাট ইজ দ্য রেডিয়াস। তাহলে এই রেডিয়াস ওয়ার্ডটাই কিন্তু আমাকে বলে দেবে যে রেডিয়ান মানে কি। সাপোজ আমি একটা সার্কেল নিলাম অফ রেডিয়াস, আমি ধরলাম রেডিয়াসটা হচ্ছে গিয়ে 5 সেন্টিমিটার। এবার আমি মার্ক করলাম 1 2 3 4 5, 3 4 5, এখানে 0 1 2 3 4 and 5। তার মানে দেখো আমি এখানে কি নিয়েছি, রেডিয়াসের সমান করে আমি এখানে একটা বৃত্তচাপ নিয়েছি। তাহলে রেডিয়াসের সমান বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ তৈরি করবে সেটাকেই, সেই কোণটাকে আমি বলবো 1 রেডিয়ান অ্যাঙ্গেল। তাহলে দেখো এই যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, এই অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে কি করে? দুটো লাইন, এই যে একটা লাইন, একটা লাইন, এই দুটো লাইন ইন্টারসেক্ট করছে, ছেদ করছে, তার জন্য যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে এটাকে আমরা কি বলছি? প্লেন অ্যাঙ্গেল। এবার আমরা স্লাইডে চলে যাই, এই গল্পটাই লেখা আছে। তাহলে প্লেন অ্যাঙ্গেল কি? প্লেন অ্যাঙ্গেল ইজ দ্য অ্যাঙ্গেল মেড at the intersection of two straight lines or intersection of two planes. ওকে, তাহলে দুটো লাইনের মাঝখানে ইন্টারসেকশনের জন্য যে অ্যাঙ্গেলটা তৈরি হবে সেটাকে আমরা বলবো প্লেন অ্যাঙ্গেল। এখানে আরেকটা ইনফরমেশন বলার আছে, খুব বেসিক ডিফারেন্স। তোমাকে যদি বলা হয় প্লেন অ্যান্ড সলিড, এদের মধ্যে ডিফারেন্স কি? প্লেন অ্যান্ড সলিডের মধ্যে ডিফারেন্স, সাপোজ প্লেনের একটাই এক্সাম্পল যদি স্কোয়ার হয়, বর্গক্ষেত্র হয়, তাহলে সলিডের এক্সাম্পল কি হবে? কিউব বা ঘনক। অলরেডি সবাই বুঝতে পেরে গেছো দুটোর মধ্যে ডিফারেন্স কি। প্লেন হচ্ছে গিয়ে 2 ডাইমেনশনাল এন্ড সলিড হচ্ছে গিয়ে 3 ডাইমেনশনাল। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে গিয়ে 2 ডাইমেনশনাল। তাহলে প্লেন অ্যাঙ্গেল কখন হবে? 2D তে। ওকে, না এবার একই জিনিস একইভাবে অ্যাঙ্গেলটা যখন একটা স্ফিয়ারের মধ্যে হবে, এখানে আমরা কি দেখেছিলাম? দেখো এখানে আমরা দেখেছি, এখানে আমরা কি দেখছি? প্লেন বলছি বলে এখানে আমি সার্কেল নিয়েছি। তাহলে সার্কেলটা যদি আমার 2D হয়, যখন এই সার্কেলটাকে আমি 3D তে নিয়ে যাব তখন সেটা কি হয়ে যাবে? সেটা হবে স্ফিয়ার। তাহলে 3D তে হবে স্ফিয়ার। তাহলে 3D তে আমার এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, এই অ্যাঙ্গেলটাকে আমি বলছি সলিড অ্যাঙ্গেল। তাহলে এসআই ইউনিট অফ সলিড অ্যাঙ্গেল ইজ স্টেরেডিয়ান। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। স্টেরেডিয়ান কিসের ইউনিট? সলিড অ্যাঙ্গেল। ওকে, বোর্ডটা ক্লিন করে নেই। নাও যে কথাগুলো বললাম এখানে লেখা আছে যে প্লেন অ্যাঙ্গেল এন্ড সলিড অ্যাঙ্গেলের মধ্যে আমার ডিফারেন্স কি হবে।
দেখে নাও। ইট ইজ দ্য অ্যাঙ্গেল, প্লেন অ্যাঙ্গেলে দেখো কি লেখা আছে, ইট ইজ দ্য অ্যাঙ্গেল মেড অ্যাট দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ টু লাইনস আর প্লেনস। অ্যান্ড সলিড অ্যাঙ্গেল কি, এখানে দেখো কি বলা আছে, টু, আমি কি বলেছিলাম, 2D। আর সলিড অ্যাঙ্গেল কি আছে, ইট ইজ দ্য অ্যাঙ্গেল বাই ইন্টারসেকশন অফ 3 or more planes at a common point। এখানে আমি কি বলেছিলাম, 3D। এই কথাটাই পরের পয়েন্টে লেখা আছে, ইট ইজ এ 2 ডাইমেনশনাল, ইট ইজ এ 3 ডাইমেনশনাল। এর ইউনিট হচ্ছে কি রেডিয়ান, এর ইউনিট হচ্ছে কি স্টেরেডিয়ান। Until 1995 plane angle and solid angle were classified under supplementary quantities, যেটা বললাম। From 1995 এদেরকে derived quantities এর আন্ডারে আমরা নিয়ে চলে এসেছি। ওকে, না চল এবার নেক্সট আমরা দেখব, এখানে বেশ কিছু মেজারিং ইনস্ট্রুমেন্টস এর তোমরা ছবি দেখতে পাচ্ছ। আমরা প্রত্যেকটাকে কোথায় ইউজ করি আমরা সবাই জানি, এখানে সময় নষ্ট করব না। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় থার্মোমিটার দিয়ে আমরা কি মেজার করি, আমরা সবাই জানি টেম্পারেচার, হিট নয় কিন্তু। তাহলে হিট কি দিয়ে আমরা মেজার করি, ক্যালোরিমিটার। হিট ইজ মেজার্ড উইথ ক্যালোরিমিটার and temperature can be measured with thermometer। উষ্ণতা, তাপমাত্রা, থার্মোমিটার, তাপ, ক্যালোরিমিটার, মনে রাখতে হবে কিন্তু, গুলিয়ে যায়। ওকে, নেক্সট এবার দেখবো মাস। দেখো ফিজিক্সের একটা ডেফিনেশন পাওয়া যায়, ফিজিক্সের, what is physics? Physics is the study of mass and energy and their interaction। mass আর এনার্জির ইন্টারাকশন আমরা কোথা থেকে পাই, E equals to mc স্কয়ার, আমরা সবাই জানি। তাহলে মাসটা ফিজিক্সে যে কতটা গুরুত্বপূর্ণ আমরা বুঝতে পারছি। মানে ফিজিক্সের মোস্ট বেসিক জায়গা, মোস্ট ফান্ডামেন্টাল জায়গা হচ্ছে গিয়ে মাস। ওকে, মাস না থাকলে তো ফিজিক্সই হবে না, সাইকিক হয়ে যাবে, ভৌতিক ব্যাপার হয়ে যাবে। তাহলে ফিজিক্স হতে গেলে তাকে মাস হতেই হবে। ওকে, না তাহলে মাসটা কি, মাস ইজ আ ফান্ডামেন্টাল মেজারমেন্ট অফ হাউ মাচ ম্যাটার, জড় পদার্থের পরিমাণ। ওকে, তাহলে ভর হচ্ছে গিয়ে জড় পদার্থের পরিমাণ। ওকে, এবার এখান থেকে একটা প্রশ্ন দেয় যে ভরকে আমরা কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করি, পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। কমন ব্যালেন্স অর সিম্পল ব্যালেন্স, কমন ব্যালেন্স অর সিম্পল ব্যালেন্স। দাঁড়িপাল্লা, ছবি দেখতে পাচ্ছ দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা আমাকে কি দেয়, তুল্যমান, তুলনা করে পাই। মানে এইখানে আমি স্ট্যান্ডার্ডাইজ যদি আমি 1 কেজি দেই, দাঁড়িপাল্লা আমাকে বলে দেবে এদিকে আমার 1 কেজি কম আছে না বেশি আছে। দাঁড়িপাল্লা কিন্তু আমাকে কোনো রিডিং দেয় না। আরেকটা কনসেপশনের জায়গা, দাঁড়িপাল্লা থেকে আমি কিন্তু কোনো রিডিং পাই না। দাঁড়িপাল্লা আমাকে কম্প্যারিজন দেয়, সমান না সমান নয়, ইকুয়াল না ইনইকুয়াল, এটা আমাকে বলে দেবে। দাঁড়িপাল্লা থেকে কিন্তু আমি কোনো রিডিং পাই না, ভীষণ ইম্পর্টেন্ট জায়গা। ওকে, এবার একটা প্রশ্ন দেখব, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে 1 কেজি চালের ওজন কত, what is the weight of 1 kg rice, মানে 1 কেজি চালের ওজন কত, তোমাকে যদি জিজ্ঞেস করা হয়। ওকে,
আমরা দোকানে গিয়ে বলি না 1 কেজি চাল ওজন করে দিন, ভুল বলি। তাহলে আমাকে জানতে হবে ওজন, এই যে আরেকটা ইনফরমেশন এখানে একটু প্রমিনেন্ট করে দেই, এই যে কিলোগ্রাম, এই যে আমি বলেছি কিলোগ্রাম 1 কেজি, এখানে আমাকে কি ইনফরমেশন বলা আছে? ইনফরমেশন অ্যাবাউট মাস অর ভর। তাহলে ওজনটা পাবো কি করে? চল, তাহলে আমাকে জানতে হবে মাস আর ওজনের মধ্যে ডিফারেন্স। প্রথম কথা মনে রাখবে, মাস মানে আমরা কি দেখলাম? মাস মানে হচ্ছে গিয়ে জড় পদার্থের পরিমাণ, and ওজন বা ওয়েট, ওয়েট ইজ আ ফোর্স, ভীষণ ইম্পর্টেন্ট জায়গা। ওয়েট ইজ এ ফোর্স বা বল। কোন বল? যে বল দিয়ে কোনো বস্তুকে পৃথিবী ওর সেন্টারের দিকে টানছে, এই ফোর্সটাকে আমরা বলছি ওয়েট। তাহলে একটা গোটা মানুষ পৃথিবী থেকে যদি চাঁদে যায়, পৃথিবী থেকে যদি চাঁদে যায়, ও গোটাই যাবে। ওরা হাত দুটো পা, একটা নাক, দুটো কান, দুটো চোখ, যেমন ছিল পৃথিবীতে, চাঁদেও সেরকমই যাবে। তার মানে মাসটা পৃথিবীতেও যা থাকবে, চাঁদেও তাই থাকবে। এবার ডিফারেন্সটা কি হবে? যখন পৃথিবী আর চাঁদের ক্ষেত্রে ডিফারেন্স হচ্ছে গিয়ে ফোর্স, যেখান থেকে আমরা কি পাই? গ্র্যাভিটি। তাহলে কোন একটা বডিকে, এটা যদি আমার আর্থ হয়, এই বডিটাকে আর্থ যে ফোর্স দিয়ে টানবে, এটাকেই আমি যদি মুনে নিয়ে যাই, এই বডিটাকে মুন, সেম বডিটাকে মুন যে ফোর্স দিয়ে টানবে, এই ফোর্সটা যদি আমার F1 হয়, এই ফোর্সটা যদি আমার F2 হয়, এই ফোর্স দুটো আমার সমান হবে না। তাহলে সমান হবে না, তাহলে আমার কোথায় ফোর্সটা বেশি হবে? একদম কমন সেন্স আমরা জানি F1 টা বেশি হবে দেন F2, একদম ইজি না। তাহলে আমরা জানি ফোর্স মানে মাস ইনটু অ্যাক্সেলারেশন, এখানে মাস ইনটু অ্যাক্সেলারেশন। আমরা কি বলেছি? মাসটা যা আছে তাই থাকবে, মাসের কোনো চেঞ্জ হবে না, এই দুটো আমার সেম থাকবে, এই মাস দুটো আমার সেম থাকবে। আবার কি বললাম? যে আমার ফোর্স দুটো ডিফারেন্ট হবে, এটা বেশি হবে, এটা কম হবে। তাহলে ডিফারেন্ট কোন কোয়ান্টিটিটা, কোন রাশিটা আমার আলাদা হচ্ছে? আলাদা হবে এই অ্যাক্সেলারেশনটা। তাহলে এই অ্যাক্সেলারেশনটা কি? এই অ্যাক্সেলারেশনটা হচ্ছে কি জি, যেটাকে আমরা ছোটবেলায় পড়েছি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই জিটা এখানে গিয়ে কত হয়ে যাবে? 6 ভাগের 1 ভাগ, 1g/6। তাহলে এটার ভ্যালু কি হবে? 9.8/6 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে পৃথিবীর ওপরে এই বডিটার ওয়েট কত হবে? ওয়েট হচ্ছে গিয়ে মাস, এটার তো কোনো চেঞ্জ হবে না। কেন? আমরা কিছুক্ষণ আগেই বলেছি ওয়েট মানেই হচ্ছে গিয়ে একটা ফোর্স, ফোর্স মানে হচ্ছে গিয়ে মাস ইনটু অ্যাক্সেলারেশন। এখানে আমি অ্যাক্সেলারেশনটা কি নেব? এ না নিয়ে এটাকে আমি কি দিয়ে রিপ্লেস করব? উইথ স্মল জি। তাহলে আর্থ সারফেসে যে কোনো বডির ওয়েট বার করব কি করে? তাহলে কি প্রশ্নটা ছিল? 1 কেজি চালের ওজন কত? মাস বলা আছে 1 কিলোগ্রাম,
এটাকে আমি গুণ করব 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমার ওয়েট কত হবে? 9.8 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যাপ্রক্সিমেটলি এটাকে আমরা বলতে পারি 10 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর একটা ইনফরমেশন বলে দিচ্ছি যে 10 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার মানেই হচ্ছে গিয়ে 10 নিউটন। তাহলে 1 কেজি চালের ওজন আর্থ সারফেসে কত হলো? 10 নিউটন। ওকে, তাহলে ব্রিফ করে দেবো। এবার যদি তোমাকে জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ ওয়েট, ওয়েট ইজ নাম্বার 1 পয়েন্ট কি দেখলাম? ওয়েট ইজ ফোর্স। আমরা জানি ফোর্স F ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, বল ইন্টু ত্বরণ। ওকে, তাহলে আমরা ওয়েট বার করব কি করে? W ইকুয়ালস টু ওয়েট, W ইকুয়ালস টু মাস ইন্টু স্মল জি। স্মল জি এর ভ্যালু কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আরেকটা ইনফরমেশন কি পেলাম? কিলোগ্রাম ইজ দ্য ইউনিট অফ মাস আর নিউটন ইজ দ্য ইউনিট অফ ওয়েট। ভীষণ ইম্পর্টেন্ট কনসেপশন, সারা জীবন এটা মনে রাখতে হবে কিন্তু। নাও তাহলে আমরা এই যে ইকুয়েশনটা লিখেছিলাম এটাকে লাগিয়েই আমরা mg, w equals to mg বার করেছি। ওকে, নাও এবার একটা কোশ্চেনে যাব। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় ক্লিন করে নিই, এই প্রশ্নটার একটা মায়া আছে। কি মায়া? প্রশ্নটা দেখে সবাই কনসেপ্টটা ঠিক বলে কিন্তু অ্যান্সারটা ভুল বলে। অ্যান্সার ভুল বলার আরেকটা কারণ হচ্ছে গিয়ে এই প্রশ্নের যে সংখ্যাটা বলা থাকে এই সংখ্যাটাই অ্যান্সারটাকে ভুল করে দেয়। এবার প্রশ্নটা কি বলা আছে? দাঁড়াও এটাকে নামিয়ে দিই, স্টাইলাসটাকে নামিয়ে দিই। 30 কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবী থেকে যদি চাঁদে নিয়ে যাওয়া হয়, চন্দ্রপৃষ্ঠে ওই বস্তুটির ওজন কত হবে? তাহলে এই পর্যন্ত যা যা পড়েছি সেখান থেকে যা যা ইনফরমেশন পেয়েছি সেই ইনফরমেশনগুলোকে একটা জায়গায় লিখে নেই। জি অন আর্থ, আর জি অন আর্থ না, জি অন মুন equals to 1/6, 6 ভাগের 1 ভাগ জি অন আর্থ। যারা ভাবছো এই 30 কেজি বাই 6 করে 5 কেজি হবে, সরি টু সে ইউ আর রং। তাহলে আমরা কি দেখলাম? তার মানে weight on moon equals to 1/6 of weight on earth। আমরা 6 দিয়ে ভাগ করতে পারবো না কারণ এখানে মাস বলা আছে, ওয়েট বলা নেই। তাহলে ওয়েট অন আর্থটা বার করবো কি করে? 30 ইন্টু 9.8টাকে 10 করে দিলাম। এইটা হচ্ছে কি আমার ওয়েট অন আর্থ। এবার এটাকে আমি 6 দিয়ে ভাগ করব, বাই 6 করব। আমি কিন্তু 30 কে 6 দিয়ে ভাগ করব না, 30 ইন্টু 10/6। তার মানে কত হবে? 50 নিউটন। তাহলে 30 কেজি ভরের কোনো বস্তুকে একটু ক্লিন করে দিই। 30 কেজি ভরের কোনো বস্তুকে যদি আমি পৃথিবী থেকে চাঁদে নিয়ে যাই, তাহলে
চাঁদে ওর ওজন কত হবে 50 নিউটন। আর পৃথিবীতে ওর ওজন কত ছিল? পৃথিবীতে ওর ওজন কত ছিল? 10 দিয়ে গুণ করে দেবো, যাদের অসুবিধা আছে তাদের জন্য আবার বলে দিচ্ছি। তার পৃথিবীতে পাবো কি করে? পৃথিবীতে কত হবে? পৃথিবীতে হবে 30 × 10 300 নিউটন। এটা হচ্ছে গিয়ে মুনে, আর এটা হচ্ছে গিয়ে আর্থে ওজন, ওয়েট। আমি এখানে কিন্তু ওয়েট চেয়েছি, ওয়েট নিয়ে কথা হচ্ছে, আর 30 কেজিটা এখানে মাস বলা আছে। ওকে, নো, চল নেক্সট। তাহলে ডিফারেন্স বিটুইন মাস অ্যান্ড ওয়েট আমরা ডিসকাস করলাম। এবার আমরা দেখব, এটা বলা হয়েছে যে মেট্রিক সিস্টেমে, এই যে আমরা বলি জিবি, এমবি, কেবি, গিগাবাইট, মেগাবাইট, কিলোবাইট, তাহলে গিগা, মেগা, কিলো এরা কি? এদেরকে বলা হয় মেট্রিক প্রিফিক্স। এই প্রিফিক্স গুলোকে ইউজ করে আমরা যে কোনো ইউনিটকে ইচ্ছা মতো ছোট করতে পারি বা বড় করতে পারি। বাইট হচ্ছে কি আমার একটা ইউনিট, যখনই গিগাবাইট, গিগাল প্রিফিক্সটা ইউজ করে দেবো তখন বাইটটা বড় হয়ে যাবে। আবার যখন মেগা ইউজ করে দেবো গিগার থেকে একটু ছোট হবে। আবার যখন কিলো প্রিফিক্স ইউজ করে দেবো আরো ছোট হয়ে যাবে। মানে এগুলো 10 গুণ করে বাড়ে, 10 গুণ করে কমে। তাহলে এদেরকে বলা হয় মেট্রিক প্রিফিক্স। আমি একটা মেট্রিক প্রিফিক্স এর একটা লিস্ট দিয়ে দেবো, ওইগুলো একটু মুখস্থ করে নিও। ওকে, যেমন ন্যানোমিটার মানে 10 টু দি পাওয়ার কত হবে? ন্যানোমিটার মানে n for 9, n for ন্যানো 10 টু দি পাওয়ার -9। ওকে, এগুলো মুখস্থ করতে হবে। এখান থেকে ভীষণ কমন একটা প্রশ্ন, যে অ্যাংস্ট্রম, মাইক্রন অ্যান্ড ন্যানোমিটার, এদের ইনক্রিজিং অর্ডার আর ডিক্রিজিং অর্ডারটা কি হবে, বা সবচেয়ে বড় কোনটা, সবচেয়ে ছোট কোনটা? এটা যে কতবার পরীক্ষার প্রশ্নে এসছে, এটা তোমাদের ইউটিউবের ক্লাসেও আমি এটা আলোচনা করেছি। পরীক্ষার জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট, বহুবার এসছে। এইটা যে কতবার রিপিট হয়েছে তার শেষ নেই। তাহলে এখানে যাওয়ার আগে একটা বেসিক কনসেপশন দেখে নেব, হোয়াইট বোর্ডেই নেব। সাপোজ আমরা ছোটবেলায় যখন লাইন গ্রাফ করতাম, সাপোজ এটা 0 নিলাম, 2 3 4, এইদিকে হচ্ছে গিয়ে 1 2 3 4, এইদিকে আমার নাম্বারগুলো বাড়ছে, নাম্বার বড় হওয়ার সাথে সাথে ভ্যালুটাও বাড়ছে। আচ্ছা, এইদিকে আমি ধরছি এটা 1 মানে +1, 2 মানে +2, 3 মানে +3, 4 মানে +4। এবার 0-র বাঁদিকে যদি যাই 1, এইদিকে একই অর্ডারে আমার যদি কমে 3 4, মানে 1 মানে -1, 2 মানে -2, 3 মানে -3, 4 মানে -3। তাহলে এদিকে আমার কি হচ্ছে? লার্জ, আর এদিকে স্মল। তাহলে এই সাইনটা যখন আমার পজিটিভ থাকবে তখন এই ভ্যালুটা, নাম্বারটা যত বড় হবে এর ভ্যালুটা তত বড় হবে, বেশি হবে। আর এই প্রিফিক্সটা যখন মাইনাস হবে, নাম্বারটা যত বড় হবে আমার ভ্যালুটা তত কম হবে। ওকে, না তাহলে এবার যে প্রশ্নটা ছিল মাইক্রন, ন্যানোমিটার, অ্যাংস্ট্রম, ফার্মি, এদের মধ্যে কোনটা বড় কোনটা ছোট? তাহলে এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটা? দেখো সবার আগে মাইনাস সাইন আছে, তার মানে সবচেয়ে ছোট কোনটা হবে? যেখানে আমার সংখ্যাটা যত বড় হবে। আর সংখ্যাটা যেখানে সবচেয়ে ছোট তার মানে তার ভ্যালু তত বেশি। ইনক্রিজ মানে ছোট থেকে বড় হবে, তাহলে সবচেয়ে ছোট কি হবে? সবচেয়ে ছোট হচ্ছে গিয়ে
সবচেয়ে ছোট হচ্ছে গিয়ে আমার ফার্মি। ফার্মি তার থেকে বড় কি হচ্ছে, তার থেকে বড় হচ্ছে কি অ্যাংস্ট্রম, তার থেকে বড় হবে ন্যানোমিটার, তার থেকে বড় হবে মাইক্রন। তার মানে মাইক্রনটা আমার সবচেয়ে বড় আর ফার্মিটা সবচেয়ে ছোট। ভীষণ ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষা এসেছে। ওকে, চলো নেক্সট। এবার আমরা দেখব রেস্ট অ্যান্ড মোশন। ছোট থেকে পড়ে আসছি। রেস্ট মানে কি, মোশন মানে কি? রেস্ট মানে হচ্ছে গিয়ে টাইমের সাথে, সময়ের সাথে যদি আমার অবস্থানের পরিবর্তন না হয় তাহলে বুঝবো যে বডিটা রেস্টে আছে, স্থির। আর টাইমের সাথে যখন দেখব ওর অবস্থানের পরিবর্তন হচ্ছে, তার মানে বডিটা মুভ করছে, মুভিং বডি। তাহলে রেস্ট মানে হচ্ছে গিয়ে ওর অবস্থানের পরিবর্তন হবে না, আর মোশন মানে হচ্ছে গিয়ে ওর অবস্থানের পরিবর্তন হবে। সিম্পল। ওকে, এবার ফিজিক্সের একটা ভীষণ আরেকটা কোর কনসেপ্ট, এটা ফিজিক্সের কোর কনসেপশনের জায়গা নয় শুধু, এবং এখান থেকেই মেকানিক্সটা শুরু হয়। মেকানিক্সটা শুরু হচ্ছে এখান থেকে, স্কেলার অ্যান্ড ভেক্টর। তাহলে স্কেলার কারা, ভেক্টর কারা? সাপোজ তোমাকে যদি বলা হয় পাঁচ কেজি রাইস, 5 কেজি চাল। এবার 5 কেজি চাল বলতে গেলে তোমাকে কখনোই বলতে হবে না ডান দিকে 5 কেজি, বাঁ দিকে 5 কেজি, সামনে 5 কেজি, পেছনে 5 কেজি, ওপরে 5 কেজি, নিচে 5 কেজি, কোনোদিন বলতে হবে না। 5 কেজিটাই তোমাকে কমপ্লিট ইনফরমেশন দিয়ে দেবে। তার মানে 5 কেজি আমাকে কি ইনফরমেশন দিচ্ছে? অ্যাবাউট মাস বা ভর। তার মানে ভর বোঝাতে গেলে আমার এই নাম্বারটা, নাম্বার সংখ্যা বা মানটাই সাফিসিয়েন্ট। তাহলে যে কোয়ান্টিটি গুলো শুধুমাত্র ম্যাগনিটিউড বা মান থাকে তাদেরকে বলবো স্কেলার। একইভাবে সাপোজ তোমার পাশের বন্ধু তোমাকে বললো সর। এবার সমস্যা হচ্ছে গিয়ে তুমি সরবে কোথায়, কোন দিকে সরবে? বা তোমাকে এটাও বললো তুই 5 মিটার সর। তা 5 মিটার সর বললে তুমি কোন দিকে সরবে? তুমি ডান দিকেও সরতে পারো, বাঁ দিকেও সরতে পারো, সামনেও সরতে পারো, পেছনেও সরতে পারো। তোমাকে পরিষ্কার করে বলে দিতে হবে যে ডান দিকে সর বা বাঁ দিকে সর, তাই না? তাহলে এ স্বর বলা হচ্ছে, ভালো বাংলায় এটাকে বলা হয় সরণ। তাহলে সরণ এমন একটা কোয়ান্টিটি বা রাশি যেটাকে বলতে গেলে তোমাকে বলতে হবে তুই 5 মিটার ডান দিকে সর। ওই বলে না একটা টিভি অ্যাডে, এক পা ডান দিকেও না, এক পা বাঁ দিকেও না, ঠিক কলেজ স্ট্রিটের জাংশনে। তো ওরকম আর কি। মানে তোমাকে কতটা যেতে হবে, 5 মিটার ডান দিকে না 5 মিটার বাঁ দিকে? তার মানে এখানে 5 মিটার একটা ভ্যালু বা মান বোঝাচ্ছে, তার সাথে সাথে ইকুয়ালি ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া হচ্ছে কোন দিকে। তাহলে ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন দুটোই যখন আমাকে নিতে হবে তাদেরকে আমরা বলবো ভেক্টর কোয়ান্টিটি। ওকে, আগে আরো ডিটেল করব, নেক্সট স্লাইডে যাব। তাহলে একটা স্কেলার কোয়ান্টিটির ইউনিট হচ্ছে গিয়ে, এক্সাম্পল হচ্ছে গিয়ে ডিস্টেন্স, আর একটা ভেক্টর কোয়ান্টিটির এক্সাম্পল হচ্ছে গিয়ে ডিসপ্লেসমেন্ট। তাহলে ডিস্টেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্সকে আমি কেন স্কেলার বলছি এন্ড ডিস্টেন্সটা কি ইটসেলফ, এন্ড ডিসপ্লেসমেন্টকে আমি কেন ভেক্টর বলছি, এন্ড হোয়াট ইজ ডিসপ্লেসমেন্ট ইটসেলফ, ডিসপ্লেসমেন্টটা কি, এটা একটু পরিষ্কার করে নিই। তাহলে ডিস্টেন্স হচ্ছে গিয়ে, ডিস্টেন্সের বাংলা হচ্ছে গিয়ে দূরত্ব। দূরত্ব মানে কি?
এটা সহজ কথায় মনে রাখবে, ডিস্টেন্স বলতে আমাকে একটা ডিস্টেন্স বলতে আমাকে বলতে একটা টোটাল ভ্যালু। মানে কি, সাপোজ দেখো অ্যানিমেশনটা যদি আমি চালাই, দেখো ও কোথা থেকে স্টার্ট করছে, সাপোজ এটা এখান থেকে স্টার্ট করছে, এটা স্টার্টিং পয়েন্ট, এখান থেকে স্টার্ট করছে। ওকে, অ্যানিমেশনটা চালাই, দেখো তাহলে ডিস্টেন্সের ক্ষেত্রে আমরা কি করছি, আমরা টোটাল নিচ্ছি। দেখো ও 5 মিটার 6 মিটার গেল, আবার ঘুরে চলে এলো, কিন্তু ভ্যালুটা কিন্তু আমার বাড়ছে। তার মানে এই যে ও ইউ টার্ন নিল, এই যে ইউ টার্ন নিল, আমি এখানে কিনলাম, ও এইদিকে কতটা গেল, প্লাস এইদিকে, পুরোটাকে দুটো ভ্যালুকে আমি যোগ করে দিলাম। ওকে, এবার ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে দেখো, ডিসপ্লেসমেন্ট বলতে আমরা বুঝবো যে একটা ডিফারেন্স, মানে তফাৎ, পার্থক্য, ডিফারেন্স। ডিসপ্লেসমেন্ট বলতে এখানে আমরা দেখেছিলাম টোটাল, এখানে হচ্ছে গিয়ে ডিফারেন্স বা পার্থক্য। কিসের পার্থক্য, তুমি কোথায় ছিলে আর কোথায় গেলে, মানে কোথা থেকে তুমি স্টার্ট করছো আর কোথায় গিয়ে তুমি স্টপ করছো। যেখান থেকে তুমি স্টার্ট করছো সেটাকে বলা হচ্ছে গিয়ে ইনিশিয়াল পজিশন, যেখানে স্টপ করছো সেটাকে বলা হচ্ছে গিয়ে ফাইনাল পজিশন। তাহলে এই ইনিশিয়াল এন্ড ফাইনালের মধ্যে ডিফারেন্সটা কি হলো, সেটাকেই আমরা বলছি গিয়ে ডিসপ্লেসমেন্ট। একটু অ্যানিমেশনটা দিয়ে দেখবো। সাপোজ দেখো ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে যখন ডান দিকে যাচ্ছে ওর ভ্যালুটা বাড়লো, আবার যখন বাঁ দিকে এলো ওর ভ্যালুটা দেখো কমে যাচ্ছে। ডিস্টেন্সের ক্ষেত্রে দেখো ও যেদিকেই যাক ভ্যালুটা কিন্তু বাড়ছে, কিন্তু ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে দেখো ও যেই ইউ টার্ন নিয়ে নিচ্ছে ভ্যালুটা কমে যাচ্ছে। তাহলে ভ্যালুটা কমছে কেন, সাপোজ আমরা ছোটবেলায় যখন গ্রাফ করেছিলাম, তাহলে সাপোজ এদিকটা এক্স প্লাস এক্স, এই দিকটা মাইনাস এক্স, এদিকটা ওয়াই প্লাস ওয়াই, এদিকটা মাইনাস ওয়াই। ওকে, তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে এই দিকটা যদি রাইট হয়, তাহলে এই দিকটাকে আমি কি বলবো, লেফট নয়। এটা যদি প্লাস রাইট হয় এটা হবে মাইনাস রাইট। তার মানে এই ওয়াই এটা যদি আপ হয়, এই মাইনাস ওয়াইটা কি হবে, মাইনাস আপ। তাহলে এই অপোজিট ডিরেকশনের জন্য আমি মাইনাস সাইনটা ইউজ করব। এবার অ্যানিমেশনে চলে যাব। দেখো ও যখন এইদিকে যাচ্ছে তখন ভ্যালুটা প্লাস হচ্ছে, আর যখন এইদিকে যাচ্ছে তখন ওর ভ্যালুটা মাইনাস হচ্ছে। দেখো অ্যানিমেশনটা চালাই তাহলে পরিষ্কার হবে। দেখো এদিকে গেল 6 মিটার হলো, আবার যখন উল্টো দিকে যাচ্ছে তখন দেখো ওর ভ্যালুটা কমে যাচ্ছে, 6 হলো, এবার দেখো উল্টো দিকে কমে যাচ্ছে। তার মানে দেখো এখানে ডিরেকশনটা কত ইম্পর্টেন্ট রোল প্লে করছে, যে ডিরেকশনটা চেঞ্জ হওয়ার জন্য আমার এন্টায়ার ভ্যালুটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে ভেক্টর কোয়ান্টিটির ক্ষেত্রে ম্যাগনিটিউডটা যতটা ইম্পর্টেন্ট তার থেকে কোনো অংশে ডিরেকশনটা কম যায় না, দুটো সমানভাবে ইম্পর্টেন্ট। তাহলে এটাই হচ্ছে গিয়ে স্কেলার এন্ড ভেক্টরের মধ্যে বেসিক ডিফারেন্স। স্কেলারের ক্ষেত্রে কি হচ্ছে, আমার শুধু ভ্যালুটা থাকছে। দেখো আমার ডিস্টেন্সটা কখনোই কমছে না, ডিস্টেন্স কখনোই কমবে না, ও চলতে থাকবে আর ডিস্টেন্স বাড়তে থাকবে। কারণ কি, ও যেদিকে ইচ্ছা যাক, ওখানে ডিরেকশনের কোনো ভ্যালু নেই। কিন্তু ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে আমার ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেলে, অপোজিট হয়ে গেলে আমার ভ্যালুটা কমবে।
ওকে, না না এখানে একটা নিউমেরিক্যাল প্রবলেম আছে। এই নিউমেরিক্যালটা কি বলছে দেখো, লিলি এই মেয়েটা এ পয়েন্ট থেকে জার্নি স্টার্ট করছে, এ পয়েন্ট থেকে জার্নি স্টার্ট করছে, ও এখানে গিয়ে ইউ টার্ন নিচ্ছে, নিয়ে এখানে স্টপ করছে। এখানে কিন্তু ও স্টপ করছে না, ভালো করে বুঝবে। এবার দেখো অ্যানিমেশনটা একবার চালাই, দেখো এ থেকে গিয়ে বি তে গেল, স্টপ করেনি, বি থেকে আবার ইউ টার্ন নিয়ে সি তে এসে স্টপ করছে। তাহলে এই যে লিলির এন্টায়ার জার্নিতে লিলির ডিস্টেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট কত হবে? তাহলে আজকে কিছুক্ষণ আগে যেটা বললাম যে ডিস্টেন্স আমাকে এখানে কি নিতে হবে, টোটাল আমাকে যোগ করেই যেতে হবে, যোগ করেই যেতে হবে। ও ঘুরুক, সোজা যাক, বেঁকা যাক, যেদিকে যাক আমাকে যোগ করতে হবে, অ্যাড করতেই হবে। আর ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে আমাকে কি নিতে হবে, কালারটা চেঞ্জ করে নিই, ডিফারেন্স। ওকে, তাহলে পরের স্লাইডে যাব। দেখো তাহলে ডিস্টেন্সটা কি হবে? ওকে, এখানে ডিফারেন্সটা ক্লিন করে নিই। দেখো এ থেকে জার্নি স্টার্ট করলো, বি তে যাচ্ছে, তাহলে 100 মিটার হাঁটলো, ইউ টার্ন নিয়ে 50 এলো, তাই তো? তাহলে ওর টোটাল কত কত মিটার হাঁটলো, 100 প্লাস 50, তাহলে টোটাল কত হচ্ছে গিয়ে 150। ওকে, নাও এবার যদি তোমাকে ডিসপ্লেসমেন্ট বা সরণ বলতে হয়, আমাকে কি নিতে হবে, ও কোথায় শুরু করলো, তারপর ও ঘুরে দুনিয়া ঘুরে কোথায় এসে থামলো। ওকে, তা কোথায় এসে থামছে, ও তো বিতে থামছে না, ও থামছে সিতে গিয়ে। দেখো এ থেকে জার্নি স্টার্ট করছে, বি তে যাচ্ছে, বি থেকে ঘুরে সিতে এসে থামছে। তাহলে এটা হচ্ছে গিয়ে, এ হচ্ছে গিয়ে ওর ইনিশিয়াল পয়েন্ট, এ হচ্ছে গিয়ে ওর ইনিশিয়াল পয়েন্ট, যেখান থেকে স্টার্ট করছে সেটাকে বলা হয় ইনিশিয়াল পয়েন্ট, আর এটাকে বলা হয়, যেখানে স্টপ করছে সেটাকে বলা হয় ফাইনাল। তাহলে ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন, তাহলে ফাইনাল পজিশনটা কোনটা, ফাইনাল পজিশনটা তো এটা, আর ইনিশিয়াল কোনটা, কালারটা চেঞ্জ করে নেই, ইনিশিয়াল তো আমার এটা। তাহলে 50 মাইনাস 0, দেখো এখানে 50 মিটার। ওকে, তাহলে এখানে 50 মিটার বললে হবে না, 50 মিটার কোন দিকে, টুয়ার্ডস রাইট, মিটার রাইটওয়ার্ডস, তার মানে ডান দিকে ওর 50 মিটার অবস্থানের পরিবর্তন হয়েছে। ওকে, না ওকে, যেগুলো বললাম সেগুলো এখানেই আছে, পরে তোমরা যখন রেকর্ডিং দেখবে বা যখন স্লাইডটা পাবে এখান থেকে দেখে নেবে, যেগুলো বললাম সেগুলো এখানে লেখা আছে। ওকে, রাইট ডিরেকশন যদি পজিটিভ হয়, লেফট আমার নেগেটিভ হবে, এটাকে সাইন কনভেনশন বলা হয়। না, এই প্রবলেমটা দেখো, প্রবলেমটা নিজেরা ট্রাই করো।
অ্যান্সার দাও, চ্যাটে অ্যান্সার দাও। এই প্রবলেমটা অ্যান্সার দাও চ্যাটে। বি, ওকে। এনটা কি অনুশ্রী? এখানে তো এন কিছু নেই গো। ফাইন ফাইন ফাইন, চলো ওকে, ঠিক আছে, দেখি কি হয়। পড়তে ভুলে যেত, হ্যাঁ পরীক্ষার সময় এগুলো মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে, তো ভুল পড়লে তো হবে না, ঠিক পড়তে হবে। তুমি ভুল পড়লে অ্যান্সারটাও ভুল হয়ে যাবে, আর অ্যান্সার ভুল হয়ে যাওয়া মানে পুরো গেল, গল্প শেষ। চলো ঠিক আছে, ঠিক আছে, চলো ফাইন ফাইন। দেখো প্রশ্নটা বলেছে you run along three different paths from location A to B, A থেকে B তে তুমি যাচ্ছ, along which path would your distance traveled be different, মানে আলাদা হবে, মানে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টটা কোথায় আলাদা, অভিন্ন নয় মানে ভিন্ন, আলাদা, ডিফারেন্ট। ওকে, তাহলে দেখো এখানে একটা কনসেপশনের জায়গা আছে। এই যে পাথ টুটা দেখো, এটা কি স্ট্রেট পাথ, আটকে গেছিল পেনটা, এটা কি আছে, স্ট্রেট পাথ, স্ট্রেট পাথ বা সরল রেখা বা সরল রৈখিক পথ বাংলায় বললে। ওকে, স্ট্রেট পাথে যখন কোনো বডি মুভ করে তখন কি হয়, ডিস্টেন্স ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট, দুটোই সমান হয়। পরীক্ষায় প্রশ্ন দেয় কোন ক্ষেত্রে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট সমান হবে, যখন কোনো বডি স্ট্রেট লাইন বরাবর মুভ করবে তখন ওর ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টটা সমান হবে। ওকে, না তাহলে এখানে প্রশ্ন কি করা হয়েছে, কোথায় ডিফারেন্ট, কোথায় ডিফারেন্ট মানে আলাদা, তার মানে অ্যান্সার কি হবে, পাথ 1 এন্ড পাথ 3। ওকে, দুই বাদে দুটো হবে। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে গিয়ে পাথ 1 এন্ড পাথ 3, অপশন ডি। ওকে, অপশন ডি, না, ঠিক আছে। চল নেক্সট,
ভীষণ ভীষণ ভালো একটা প্রশ্ন। এই প্রশ্নটা নিজেরা ট্রাই করো, দেখি এটা কার হয়, দেখি এই প্রশ্নটা কার হয় দেখি। শাকিরুল, বাহ। পুষ্পল, ওকে। শ্রীতমা, তোমরা তো ঝল লাগিয়ে দিয়েছো, বাহ, ফাটাফাটি, ভেরি গুড। বিতাশা কোটা কি গো, বাহ, আরে সাবাস, ভেরি গুড। আহা 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 আহা, জিও জিও, বাহ। ওকে, ফাইন 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 ফাইন, বাহ। না, চলো, দেখো যারা পেরেছো তাদের তো কোনো অসুবিধা নেই, যাদের একটু অসুবিধা আছে তাদের জন্য বলে দিই, বা যাদের একটু ডাউট আছে তাদের বলে দিই। দেখো এখানে একটা কথা সাবধান করে দেই, এই যে সার্কুলার পাথ আর ডিসপ্লেসমেন্ট, এই দুটোকে একসাথে দেখলেই বেশিরভাগ স্টুডেন্ট একটা ওয়ার্ড অটোমেটিক্যালি ওর মাথায় চলে আসে, জিরো হবে না। প্রশ্নটাকে ভালো করে পড়বে। এবার প্রশ্নতে যাই। বলছে মুভিং ইন আ সার্কুলার পাথ, ওইভাবে ঘুরছে, এই এই রাস্তা দিয়ে হেঁটে 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 ও যাচ্ছে, গিয়ে ও আর এটাকে কমপ্লিট করেনি, ও এখানেই স্টপ করে গেছে, এখানেই স্টপ করে গেছে। তাহলে এখান থেকে ও স্টার্ট করেছিল, এখানে স্টপ। তাহলে ও যদি পুরো রাস্তাটা যদি ও কমপ্লিট করতো, মানে ও যদি আবার এই পয়েন্টে ফিরে আসতো, তাহলে ও ও টোটাল কতটা রাস্তা ট্রাভেল করতো, বৃত্তের পরিসীমা বা সারকামফারেন্স, ফর্মুলা কি 2πr। কিন্তু এখানে প্রশ্নটা দিয়েছে যে ও হাফ সার্কেল কমপ্লিট করেছে, তাহলে তাহলে ওর ডিস্টেন্সটা টোটাল কতটা রাস্তা ট্রাভেল করলো, এটার হাফ হলে এটারও হাফ হবে, তাহলে ইকুয়ালস টু কি হবে, পাইআর। তাহলে এই যে পাইআরটা ছিল, এই পাইআরটা হবে ওর ডিস্টেন্স। এবার প্রশ্নে কি চেয়েছে, ডিসপ্লেসমেন্ট এটা চেয়েছে। তা ডিস্টেন্সের জন্য আমাকে ইনিশিয়াল আর ফাইনালের মধ্যে ডিফারেন্সটা নিতে হবে। তাহলে পাবো কি করে ভ্যালুটা, তাহলে রেডিয়াস যদি এটা আমার আর হয়, এইটুকু আমার আর হবে, তাহলে এখানে আমি কি করব, জাস্ট যোগ করে দেবো, আর প্লাস আর ইকুয়ালস টু 2r। ও কিন্তু ঘুরে এখানে আর ফিরে আসেনি, এখানে কিন্তু আর ফিরে আসেনি, ও এখানেই দাঁড়িয়ে গেছে, এখানেই স্টপ করে গেছে। যদি এখানে ফিরে আসতো তাহলে জিরো হতো, ও তো হাফ সার্কেল কমপ্লিট করে এখানেই দাঁড়িয়ে গেছে, তাহলে অ্যান্সার কি হবে, 2r।
2r is the displacement. Okay, কারো বুঝতে অসুবিধা নেই তো? very good, fine, okay, চল না। তাহলে এতক্ষণ যেগুলো আলোচনা করলাম, ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে ডিফারেন্স, সেগুলোই এখানে লেখা আছে। তোমরা যখন এই পাওয়ার পয়েন্টটা পেয়ে যাবে তখন তো ওখানেই থাকবে, ওখান থেকে দেখে নিও। যেগুলো বললাম সেগুলো এখানে লেখা আছে, এখানে আর সময় নিচ্ছি না, এগিয়ে যাব। এবার দেখবো স্পিড আর ভেলোসিটি। স্পিডের বাংলা হচ্ছে গিয়ে দ্রুতি, ভেলোসিটি হচ্ছে গিয়ে বেগ। তাহলে স্পিড অ্যান্ড ভেলোসিটি, স্পিডটা কি? স্পিড মানে হচ্ছে গিয়ে কোন একটা বডি কত ফাস্ট মুভ করছে, ওকে। আর ভেলোসিটিটা কি? স্পিড যেটা, ভেলোসিটিও সেটা, ডিফারেন্স এইটুকুই, ভেলোসিটির ডিরেকশন থাকবে, স্পিডের ডিরেকশন থাকবে না। তার মানে গাড়ির, তুমি সাপোজ বাইক চালাচ্ছ, বাইকের হ্যান্ডেল ঘোরালে আমার স্পিডের কোনো চেঞ্জ হবে না, এই যেই বাইকের হ্যান্ডেলটা ঘুরিয়ে দেবে ভেলোসিটিটা চেঞ্জ হয়ে যাবে, এটাই ডিফারেন্স। তাই দ্য স্পিড ইজ এ স্কেলার, এর শুধু ভ্যালু থাকবে, শুধু যোগ হবে, and velocity is a vector quantity. Okay, now the speed is measured as distance moved over time. তার মানে কি? স্পিড মানে হচ্ছে গিয়ে distance by time. ওকে, এই যে ট্রায়াঙ্গেল গুলো, তিনটে ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেল গুলোকে বলা হয় স্পিড, ডিস্টেন্স, স্পিড, টাইম ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলটা কেন ইউজ করি আমরা? কনসেপশনটা মনে রাখার জন্য। ওকে, দেখো স্পিড মানে দেখো ডিস্টেন্স বাই টাইম। আমি যেটা নেব, ডিস্টেন্স নিলে পাশাপাশি থাকলে আমার গুণ হয়ে যাবে, তাহলে টাইম ইকুয়ালস টু কি হবে? ওপর নিচে আছে, বাই হয়ে যাবে। তাহলে এটা মনে রাখার সুবিধার জন্য আমরা এই ট্রায়াঙ্গেলটা ইউজ করি। এটা ইউজ না করলেও অসুবিধা নেই, যদি মনে করো যে এটা মনে রাখলে এটাতে তোমার সুবিধা হবে তাহলে মনে রাখতে পারো, ইউজ করতেই পারো, বাট নিউমেরিক্যাল করতে করতে এটা অসুবিধা হবে। তাহলে আমরা স্পিডকে ক্যালকুলেট করব কি করে? ডিস্টেন্স বাই টাইম। তাহলে এখানে যে প্রবলেমটা আছে 50 কিলোমিটার ইন 1 আওয়ার, তার মানে 50/1, তাহলে 50 কিলোমিটার পার আওয়ার। নিউমেরিক্যাল করার জন্য একটা ইনফরমেশন বলে দেই। সাপোজ তোমাকে বলা হলো কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ডে নেব কি করে? কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে গিয়ে উপরে আছে 1 কিলোমিটার, তাহলে এটা হচ্ছে গিয়ে ডিস্টেন্স 1 কিলোমিটার ওভার টাইম 1 আওয়ার। তাহলে 1 কিলোমিটার মানে কত মিটার? 1000 মিটার। এন্ড 1 আওয়ার মানে কত সেকেন্ড? 3600 সেকেন্ড। এবার কাটাকাটি যদি করে দেই, 0 0 কেটে গেল, তাহলে 5/18। তার মানে কি হলো?
1 কিলোমিটার পার আওয়ার কে আমি কনভার্ট করব কি দিয়ে, এটা হচ্ছে গিয়ে এটা দিয়ে গুণ করে দেবো, কনভার্সন ফ্যাক্টর 5/18 মিটার পার সেকেন্ড। সাপোজ তোমাকে যদি বলা হয় এস কিলোমিটার পার আওয়ার মানে কত মিটার পার সেকেন্ড, এক্স ইন্টু যা থাকবে 5/18 দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ড গুণ করে দেবো। পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। ওকে, আগে আগে করবো। ওকে, এবার আমরা দেখবো না ভেলোসিটি, যেটা বলেছি ভেলোসিটি মানে velocity can be defined as the rate of change of the object position। এই পজিশন ওয়ার্ডটা ভীষণ ইম্পর্টেন্ট। দেখো স্পিডের ক্ষেত্রে কিন্তু আমি শুধুমাত্র ডিস্টেন্সটা বলেছি, এখানে দেখো পজিশন চলে আসছে, পজিশন উইথ রেসপেক্ট টু ফ্রেম মানে একটা ডিরেকশন, মানে তুমি এখানে ছিলে, তুমি এরকম ঘুরে এখানে এলে, তার মানে এর রেসপেক্টে তুমি কোথায় আছো, এখানে। তার মানে কোথায় আছো তুমি, সাউথ ইস্টে। ওকে, তাহলে ভেলোসিটি মানে স্পিডের সাথে স্পিড উইথ ডাইরেকশন। ওকে, ভেলোসিটি আর ক্যালকুলেশন আমার একই থাকবে। ওকে, চলো প্রবলেম করবে, এক্ষুনি প্রবলেম করবে। এই প্রবলেমটা দেখলেই বুঝতে পারবে প্রবলেমটা করাই আছে। তোমাদের নিউমেরিক্যালের আমি একটা শীট দিয়ে দেবো, ওখানে কিছু নিউমেরিক্যাল থাকবে। দেখো এই প্রবলেমটায় বলেছে তুমি বাড়ি থেকে দোকানে গেছো এই রাস্তা বরাবর হেঁটে, তুমি কিন্তু এই বরাবর যাওনি, এই রাস্তা বরাবর তুমি হেঁটেছো, এই লাল লাইনটা বরাবর তুমি হেঁটেছো। তাহলে তোমার স্পিড কত হবে, ভেলোসিটি কত হবে। তো দুটো ক্ষেত্রে সময় কিন্তু আমার এটাই আছে। তাহলে এটাকে ক্লিন করব। তাহলে এটা কি, এটা হচ্ছে গিয়ে আমার ডিস্টেন্স, আর এটা কি, এটা হচ্ছে গিয়ে ডিসপ্লেসমেন্ট। তাহলে ডিস্টেন্স বাই 100 দ্যাট ইজ দ্য স্পিড, আর এই ডিসপ্লেসমেন্ট বাই 100 দ্যাট ইজ দ্য ভেলোসিটি। তাহলে ডিস্টেন্সকে আমি যখন টাইম দিয়ে ভাগ করছি, আবার রিভিশন করে দিচ্ছি, ডিস্টেন্সকে যখন আমি টাইম দিয়ে ভাগ করছি তখন কি পেয়ে যাচ্ছি, স্পিড। আর ডিসপ্লেসমেন্টকে যখন আমি টাইম দিয়ে ভাগ করছি তখন কি পেয়ে যাচ্ছি, ভেলোসিটি। ওকে, চল না নেক্সট। এবার আমরা কি দেখলাম, যে আমার পজিশন চেঞ্জ হচ্ছিল। এবার আমার যদি ভেলোসিটিটাই চেঞ্জ হয়ে যায়, তার মানে কি, সাপোজ তুমি দাঁড়িয়ে আছো, সাপোজ এ পজিশনে তুমি দাঁড়িয়ে আছো, বি পজিশনে তোমার এক বন্ধু দাঁড়িয়ে আছে। কোন একটা বাইক যখন তোমার সামনে ছিল, তুমি জানলে বাইকটার স্পিড আছে 5 মিটার পার সেকেন্ড। ওই বাইকটাই যখন তোমার বন্ধুর সামনে গেল তখন ওর ভেলোসিটি জানা গেল 15 মিটার পার সেকেন্ড। তাহলে স্বাভাবিকভাবেই দেখাই যাচ্ছে এখানে বাইকটার ভেলোসিটি চেঞ্জ হয়েছে। কিভাবে চেঞ্জ হয়েছে, ভেলোসিটি ইনক্রিজ করেছে। তাহলে ভেলোসিটি ইনক্রিজ করেছে, তার মানে দেখছি ভেলোসিটির আমি এখানে দুটো ভ্যালু পাচ্ছি,
এটাকে বলা হচ্ছে, প্রথমে যে ভ্যালুটা ছিল সেটাকে বলছে ইনিশিয়াল ভেলোসিটি, আর এটাকে বলা হচ্ছে গিয়ে ফাইনাল ভেলোসিটি। তাহলে ইনিশিয়াল ভেলোসিটিকে আমরা ইউ দিয়ে ডিনোট করি, ফাইনাল ভেলোসিটিকে আমরা ভি দিয়ে ডিনোট করি। তাহলে ভেলোসিটি আমার কতটা চেঞ্জ হলো আমি পাবো কি করে? ফাইনাল মাইনাস ইনিশিয়াল, এটা আমাদের দেবে চেঞ্জ। সাপোজ তোমার যেতে এখান থেকে এখানে যেতে তোমার সময় লেগেছে সে 10 সেকেন্ড, তাহলে আমার চেঞ্জটা কত ছিল? চেঞ্জ ইকুয়ালস টু এখানে 15 মাইনাস 5 মিটার পার সেকেন্ড। তার মানে তাহলে অ্যাক্সেলারেশন মানে আমরা কি করে পাবো? এই যে চেঞ্জটা ভি মাইনাস ইউ, চেঞ্জ বাই টাইম। তাহলে অ্যাক্সেলারেশনটা এখানে কত হবে? অ্যাক্সেলারেশন এ ইকুয়ালস টু, তাহলে 15 মাইনাস 5 হচ্ছে গিয়ে 10, 10 বাই 10 ইকুয়ালস টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন। এটাই স্লাইডে বলা আছে। তাহলে অ্যাক্সেলারেশন মানে হচ্ছে গিয়ে চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম। তাহলে চেঞ্জ ইন ভেলোসিটিটা আমরা কি করে পাচ্ছি? চেঞ্জ ইন ভেলোসিটিটা আমরা পাচ্ছি ভি মাইনাস ইউ, এটা আমাকে দিচ্ছে চেঞ্জ বাই টি। তার মানে অ্যাক্সেলারেশন এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। ওকে, নাও an acceleration is a vector quantity. স্কেলার থাকলে ব্যাপারটা আমাদের খুব ইজি থাকে, শুধু ভ্যালুটাই দেখবো, আমার গল্প শেষ। কিন্তু যখন ভেক্টর কোয়ান্টিটি চলে আসে তখন আমাদের একটু চিন্তাটা বেড়ে যায়। তাহলে ওর ভ্যালুর সাথে সাথে আমাকে ডিরেকশনটাও দেখতে হবে। তার মানে এই যে ভেক্টর কোয়ান্টিটি, যেই ভেক্টর কোয়ান্টিটি আমি বলে দিচ্ছি, তার মানে ডিরেকশন চেঞ্জ হলে ওর ভ্যালুও চেঞ্জ হবে। তার মানে অ্যাক্সেলারেশন আমার কখন চেঞ্জ হতে পারে? আইদার ভ্যালু চেঞ্জ হবে, অর ডিরেকশন চেঞ্জ হবে, অর বোথ। চলো নেক্সট স্লাইডে দেখবো এই জিনিসটাই আমরা দেখবো। সাপোজ অ্যানিমেশনটা দেখো, ক্লিন করে নেই। ওকে, আবার শুরু। দেখো বলটা যখন নামছে ভেলোসিটি আর অ্যাক্সেলারেশন একই দিকে যাচ্ছে। ওকে, আরেকবার দেখে নাও। দেখো বলটা যখন এইদিকে নামছিল ভেলোসিটিও এইদিকে ছিল, অ্যাক্সেলারেশন এইদিকে ছিল। এখানে যখন এলো, কমন সেন্স, এখানে যে স্পিডে নামবে এখানে গিয়ে ধাক্কা খাবে। তার মানে এখানে ভেলোসিটিটা এদিকে যাচ্ছে, যেই ধাক্কা খেলো তার মানে অ্যাক্সেলারেশনের আমার ডিরেকশনটা চেঞ্জ হবে, উল্টো দিকে হয়ে যাবে। আমরা দেখি অ্যানিমেশনটা দেখি। দেখো যা নামছে, যে ধাক্কা গেল, দেখো যেই কমে গেল ভেলোসিটি, যেই কমছে ওর অ্যাক্সেলারেশন ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে ভেলোসিটি যদি আমার কমে তার কারণ কি হতে পারে? আমার অ্যাক্সেলারেশনের ডিরেকশনটা চেঞ্জ হবে। তাহলে অ্যাক্সেলারেশনটা আমার কখন কখন চেঞ্জ হতে পারে? দেখো এখানে আমি তিনটা পয়েন্টকে নোট করেছি। দেখো, চেঞ্জ ইয়োর স্পিড, চেঞ্জ ইয়োর ডিরেকশন, অর বোথ। তার মানে এইখানে যখন ছিল, যখন আমার যখন স্পিড বাড়ছে, ভেলোসিটি এন্ড অ্যাক্সেলারেশন একই দিকে কাজ করছে। এবার সাপোজ তোমাকে যদি একটা প্রশ্ন করা হয়, দেখি কে বলতে পারে। এখানে অনেকেই আছে যারা বাইক চালাও, তুমি বাইক চালাচ্ছ, বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছো,
তুমি অ্যাক্সেলারেটর ইউজ করছো, বাইকের ভেলোসিটি বাড়ছে, স্পিড বাড়ছে, ওকে, ওই কারণে তো আমরা অ্যাক্সেলারেটর বলি। অ্যাক্সেলারেটরকে আমরা পিক আপ বলি কারণ ইট পিকস আপ দ্য স্পিড, সেখানে অ্যাক্সেলারেটরকে আমরা পিক আপ বলি। তাহলে অ্যাক্সেলারেশন যখন বাইকে যখন তুমি ব্রেকটা অ্যাপ্লাই করো, তখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় বাইকের ভেলোসিটি আর অ্যাক্সেলারেশন, যখন আমি ব্রেক অ্যাপ্লাই করছি তখন অ্যাক্সেলারেশনের ডিরেকশনটা কোন দিকে থাকে, বাইক যেদিকে যাচ্ছে সেদিকে থাকে না পেছন দিকে থাকে? পেছন, ইয়েস, এই তো বুঝে গেছো। তার মানে যখনই আমাকে ভেলোসিটি কমাতে হচ্ছে তার মানে আমার অ্যাক্সেলারেশন উল্টো দিকে হচ্ছে। তাহলে অ্যাক্সেলারেশনের ভ্যালু কমছে বা ডিরেকশনটা অপোজিট হচ্ছে, মানে সেটাকে আমরা বাংলায় কি বলছি? সেটাকে আমরা বাংলায় বলছি মন্দন। সেটাই এখানে লেখা আছে, ওকে। রিটার্ডেশনের বাংলা হচ্ছে গিয়ে মন্দন। তাহলে যখন আমার ভেলোসিটি বাড়বে, দুটো একই দিকে কাজ করবে, তখন সেটাকে আমি বলবো অ্যাক্সেলারেশন। যখন ভেলোসিটি কমবে আর অ্যাক্সেলারেশন উল্টো দিকে কাজ করবে, সেটাকে আমি কি বলবো? মন্দন বা রিটার্ডেশন। পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? ঠিক আছে, চলো আজকে তাহলে এই পর্যন্ত রাখছি। আজকে যা যা আলোচনা হয়েছে, কারো যদি কোথাও অসুবিধা থাকে বলতে পারো। কারো কোথাও অসুবিধা আছে? অ্যানিমেশনটা দেখাচ্ছি দেখাচ্ছি দেখাচ্ছি। এইটা তো ভর আর ভার, শান্তনু। ভর, ভর মানে পদার্থের পরিমাণ, আর ভার মানে হচ্ছে গিয়ে ভার আর ওজন একই জিনিস। ভার হচ্ছে গিয়ে একটা বল। না, দ্রুতি গতি সেম না। গতিতে থাকলে দ্রুতি আর বেগ থাকতে পারে, ওকে। থ্যাংক ইউ। নেক্সট ক্লাস কবে আছে সেটা শিডিউল করলে তোমরা জানতে পারবে। ওটা আমি বলতে পারবো না। থ্যাংক ইউ, দারুণ লেগেছে। থ্যাংক ইউ। গুড নাইট, চলো ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। ওকে ফাইন, ঠিক আছে, আমি লিভ করছি। অল দ্য বেস্ট, গুড নাইট।